এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর ১১২ পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি ১১২ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে অনুশীলনী ১০। দেখো একটু নিচে লক্ষ্য করলেই এখানে দেখতে পাচ্ছি ১ নম্বরে বলা হয়েছে ক এবং খ রেখা দুইটি সমান্তরাল। নিচের উদাহরণটি দেখো এবং রেখা দুইটি ব্যবহার করে একটি ট্রাপিজিয়াম ও দুইটি সামান্তরিক আঁকো। আচ্ছা দেখো, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে ক এবং খ রেখা দুইটি সমান্তরাল। অর্থাৎ একটু নিচে যদি আমরা লক্ষ্য করি, দেখো এই জায়গাতে কিন্তু আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, তাই না? দেখো এই চিত্রে এই উপরে যে দাগটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এই যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি, এটির নাম দেওয়া হয়েছে ক রেখা, এবং এই নিচে যে রেখাটি আমরা দেখতে পাচ্ছি এটির নাম দেওয়া হয়েছে খ, তাই না? এখন বলা হয়েছে ক এবং খ রেখা দুইটি সমান্তরাল। এই যে সমান্তরাল কথাটি দেখতে পাচ্ছি, সমান্তরাল মানে কি? সমান্তরাল মানে হচ্ছে একই রকম দূরে তারা রয়েছে, ঠিক আছে? অর্থাৎ এই যে ক রেখাটি এবং খ রেখাটি ওরা কিন্তু একই রকম দূরত্বে রয়েছে। যেমন দেখো, আমরা যদি এইখান থেকে এই পর্যন্ত পরিমাপ করি, আমরা দেখব এতটুকুর মাঝে যতটুকু দূরত্ব রয়েছে, আমরা এই মাঝখানে পরিমাপ করলেও দেখব যে একই রকম দূরত্ব রয়েছে। আবার যদি এই শেষে গিয়ে আমরা পরিমাপ করি, তাও দেখব যে একই রকম দূরত্বে রয়েছে। তার মানে যেহেতু দুটি রেখা একই রকম দূরে রয়েছে, যার কারণে এটিকেই কিন্তু বলা হয় সমান্তরাল, ঠিক আছে? আচ্ছা, এবারে বলা হয়েছে নিচের উদাহরণটি দেখো এবং রেখা দুইটি ব্যবহার করে একটি ট্রাপিজিয়াম ও দুইটি সামান্তরিক আঁকো। এবারে বলা হয়েছে নিচের উদাহরণটি, অর্থাৎ এই দেখো এই যে এইখানে কিন্তু আমরা একটি উদাহরণ দেখতে পাচ্ছি, তাই না? এই উদাহরণটি দেখতে বলা হয়েছে এবং এই রেখা দুটিকে ব্যবহার করে একটি ট্রাপিজিয়াম এবং দুইটি সামান্তরিক আঁকতে বলা হয়েছে। আচ্ছা দেখো, এই উদাহরণটি যদি আমরা একটু দেখি, এটা দেখো এখানে কিন্তু একটি চিত্র আমরা দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই চিত্রটি হচ্ছে কিসের চিত্র? দেখো আমরা দেখতে পাচ্ছি এর উপরের বাহু এবং নিচের বাহু, এই বাহু তো আমরা দেখতে পাচ্ছি সমান্তরাল, মানে একই রকম দূরত্ব রয়েছে, তাই না? কিন্তু এই বাহু এবং এই বাহু, এই দুটি বাহু কিন্তু একই রকম দূরত্বে নেই। যেমন দেখো এই দুটি বাহুর যদি আমরা এইখানে পরিমাপ করি, আমরা এইখানে যতটুকু দূরত্ব পাবো, এই জায়গাতে কিন্তু তার চাইতে অনেক বেশি দূরত্ব পাবো, তাই না? অর্থাৎ এই দুটি বাহু কিন্তু একই সমান দূরত্বে নেই। তার মানে আমরা বলতে পারি উপরের বাহু এবং নিচের বাহু এই দুটি যেহেতু সমান্তরাল, মানে একই রকম দূরত্ব রয়েছে, তার মানে আমরা বুঝি কি যে এই চিত্রের এক জোড়া বাহু সমান্তরাল। এক জোড়া কেন বললাম? কারণ আমরা জানি দুটি মিলেই তো হয় এক জোড়া, তাই না? তাহলে যে চিত্রের এক জোড়া বাহু সমান্তরাল হয় তাকে বলা হয় ট্রাপিজিয়াম, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই চিত্রটি একটি ট্রাপিজিয়াম। তাহলে এইবারে আমরা কি করব? আমরা এই রেখা দুটিকে ব্যবহার করে প্রথমে একটি ট্রাপিজিয়াম অঙ্কন করব। তাহলে আমরা একটু আগেও কিন্তু শিখলাম যে ট্রাপিজিয়াম কেমন হয়। ট্রাপিজিয়ামের এক জোড়া বাহু সমান হয়, ঠিক আছে? অর্থাৎ আমরা যদি এটিকে আরও সুন্দরভাবে বলি, তাহলে আমরা বলতে পারি যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল তাকে বলা হয় ট্রাপিজিয়াম। তাহলে আমরা এমনভাবে ট্রাপিজিয়ামটা তৈরি করব যেন এর এক জোড়া বাহু সমান্তরাল হয়। দেখো এই উপরের বাহু এবং নিচের বাহু এই দুটি তো এমনিতেই সমান্তরাল রয়েছে, তাই না? তাহলে আমাদের কিন্তু আরও দুটি বাহু দরকার। তাহলে এই বাকি দুটি বাহুকে আমরা এমনভাবে অঙ্কন করব যেন এই দুটি সমান্তরাল না হয়। দেখো আমরা ধরো এই বাহুটি এইরকমভাবে করে অঙ্কন করলাম, হ্যাঁ, এইভাবে করে অঙ্কন করলাম। আচ্ছা, এইভাবে করে অঙ্কন করলাম এবং আরও একটি বাহু যেহেতু আমাদের দরকার, আমরা আরেকটি বাহুকে, এই ডান পাশের বাহুটিকে ধরো আমরা এইভাবে করে অঙ্কন করলাম, ঠিক আছে? এইভাবে করে অঙ্কন করলাম। এখন দেখো এখানে কিন্তু আমাদের চারটি বাহু হয়ে গেল। এই একটি বাহু, দুইটি বাহু, তিনটি বাহু, চারটি বাহু। এই চারটি বাহু মিলে যে ত্রিভুজটি আমরা তৈরি করেছি, যে চতুর্ভুজটি আমরা তৈরি করেছি, এটিকেই কিন্তু বলা হয় ট্রাপিজিয়াম। কেন? কারণ এর উপরের বাহু এবং নিচের বাহু এই দুটি বাহু কিন্তু সমান্তরাল, তাই না? এবং এই দুটি কিন্তু সমান্তরাল নয়। আচ্ছা, তাহলে আমরা জানি যে চতুর্ভুজের এক জোড়া বাহু মানে দুইটি বাহু সমান্তরাল হয় তাকেই বলা হয় ট্রাপিজিয়াম। তার মানে আমরা বুঝতে পারি কি এটি একটি ট্রাপিজিয়াম কিন্তু আমাদের অঙ্কন করা হয়ে গেল। এরপরে বলা হয়েছে কি দুইটি সামান্তরিক আঁকো। আচ্ছা, এবারে কিন্তু আমাদের সামান্তরিক আঁকতে হবে, তাই না? আমরা জানি সামান্তরিক কেমন হয়। আমরা কিন্তু শিখেছি যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান্তরাল তাকে বলা হয় সামান্তরিক। আচ্ছা, তাহলে এখানে আমাদের এক জোড়া বাহু সমান্তরাল ছিল, এবার আমাদের দুই জোড়া বাহু কিন্তু সমান্তরাল হতে হবে। আচ্ছা দেখো, উপরের বাহু এবং নিচের বাহু তো সমান্তরাল আছেই, তাহলে এবারে আমরা যে দুটি বাহু অঙ্কন করব এই দুটিও কিন্তু সমান্তরাল হতে হবে, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এটিকে ধরো এইভাবে করে আমরা অঙ্কন করলাম
এবং আমরা কিন্তু এই বাহুগুলোকে অবশ্যই স্কেল দিয়ে পরিমাপ করে তারপর অঙ্কন করব, ঠিক আছে। দেখো আমাদের তো সবার কাছে স্কেল রয়েছে, তাই না? এই স্কেল ব্যবহার করে আমরা কিন্তু অঙ্কন করব। দেখো আমরা লক্ষ্য করব, আমরা যদি সেন্টিমিটার দিয়ে এটিকে পরিমাপ করি, দেখো আমরা দেখব যে এখানে আমরা কত সেন্টিমিটার নিলাম। আমরা এই দেখো একের সোজা যদি এখানে ধরি, হ্যাঁ, এবং এই মাথা যদি আমরা দেখো এই পাশে ধরি, আমরা দেখতে পাচ্ছি 1 থেকে 3 পর্যন্ত কিন্তু আমরা এখানে নিয়েছি, তাই না? 1 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু আমরা এখানে নিয়েছি। তাহলে এই পাশেও আমরা কিন্তু 1 থেকে 3 সেন্টিমিটার পর্যন্তই নিব। আচ্ছা দেখো এখানে 1 এবং এই মাথাটা কিন্তু 3 সেন্টিমিটার পর্যন্ত আসবে, ঠিক আছে। অর্থাৎ এইভাবে করে 1 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত একই সাইজের কিন্তু দুটি বাহু আমরা দুই পাশে নিব, ঠিক আছে। যখন একই সাইজের নিব তখন কিন্তু অটোমেটিক এই দুই পাশের বাহুও সমান্তরাল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এই উপরের বাহু নিচের বাহু সমান্তরাল, এবং এই পাশের বাহু এবং এই পাশের বাহু, এই দুটি বাহু কিন্তু সমান্তরাল। সমান্তরাল মানে কি? অর্থাৎ একই রকম দূরত্বে কিন্তু তারা রয়েছে, তাই না? আচ্ছা তাহলে এটি কিন্তু একটি সামান্তরিক হয়ে গেল। এবার আমাদের কিন্তু আরও একটি সামান্তরিক অঙ্কন করতে বলা হয়েছে, তাই না? দুইটি। তাহলে এটিকে আমরা কিভাবে করে অঙ্কন করতে পারি? আমরা যদি এবারে ধরো আমরা যদি আবার স্কেল দিয়ে ধরো এবারে আমরা একটু উল্টোভাবে করি, হ্যাঁ। আমরা এবারে এই যে 1 আমরা দেখতে পাচ্ছি, দেখো এই সেন্টিমিটারে যে 1 লেখা রয়েছে, এই 1টাকে আমরা উপরের দাগের সোজা ধরলাম এবং এই নিচের দাগটাকে কিন্তু আমরা দেখো 3-এর সোজা আবারও ধরলাম, ঠিক আছে। তোমরা কিন্তু চাইলে এই 1 থেকে 3 পর্যন্তই যে নিতে হবে এমন কিন্তু কোনো কথা নয়, তোমরা যে কোনো সাইজের কিন্তু নিতে পারো, ঠিক আছে। তাহলে আমরা দেখো 1 থেকে 3 পর্যন্ত এখানে আরও একটি দাগ দিলাম। এবারে আমরা কি করলাম, এই পাশে দেখো আরও দূরে গিয়ে একটু দূরে গিয়ে কিন্তু আমরা আবারও দেখো উপরে কিন্তু 1-এর সোজা রাখবো এবং নিচে কিন্তু আমরা এই 3-এর সোজা এই এই মাপটা ঠিক রেখে কিন্তু আমরা আরও একটি দাগ এইভাবে দেবো, তাই না? অর্থাৎ আরও একটি রেখা কিন্তু আমরা অঙ্কন করব। তাহলে দেখো এখানে কিন্তু এই 4টি রেখা মিলে আরও একটি কি হলো, আরও একটি সামান্তরিক কিন্তু এখানে তৈরি হয়ে গেল। কেন এটি সামান্তরিক হলো? কারণ এর এই দেখো উপরের বাহু নিচের বাহু দুটি সমান এবং এই পাশের বাহু এই পাশের বাহু দুটি সমান এবং সমান্তরাল, তাই না? অর্থাৎ একই রকম দূরত্বেই কিন্তু ওরা রয়েছে, তাই না? আচ্ছা তাহলে দেখো এখানে কিন্তু আমরা দুটি সামান্তরিক অঙ্কন করেছি এবং একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি। আচ্ছা আমাদের এখানের কাজ শেষ। এবারে যদি আমরা একটু নিচে চলে যাই, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নম্বরে বলা হয়েছে ডান পাশের চিত্রের সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য এবং কোণগুলোর পরিমাপ নির্ণয় করো। আচ্ছা আমরা যদি এই প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে ডান পাশের চিত্রের সামান্তরিকের বাহুগুলোর দৈর্ঘ্য এবং কোণগুলোর পরিমাপ নির্ণয় করো। অর্থাৎ এই ডান পাশে দেখো আমরা একটি সামান্তরিকের চিত্র কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? এই সামান্তরিকের আমাদের বলা হয়েছে বাহুগুলোর দৈর্ঘ্য। বাহু বলতে কি বোঝায়? এই যে চারপাশে 4টি দাগ আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই এক একটি দাগকেই কিন্তু বলা হয় এক একটি বাহু, তাই না? তাহলে এই বাহুগুলোর দৈর্ঘ্য অর্থাৎ এই বাহুগুলো লম্বায় কতটুকু সেই পরিমাপটা কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। এবং বলা হয়েছে কি কোণগুলোর পরিমাপ। অর্থাৎ কোণ বলতে কি বোঝায়? এই যে কোণা, 4টি কোণা আমরা দেখতে পাচ্ছি, তাই না? এই 4টি কোণা কে কতটুকু সেটি কিন্তু আমাদের নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা দেখো আমরা যদি শুরুতেই নির্ণয় করি এটি, হ্যাঁ দেখো আমরা শুরুতে যদি নির্ণয় করি তাহলে কিন্তু এইখানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলোর উত্তর আমরা খুবই সহজেই দিতে পারবো। দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে বাহু, আমরা জানি যে একটি সামান্তরিকের বিপরীত বাহুগুলো কিন্তু সমান হয়, তাই না? অর্থাৎ এই বাহুর সমান এটি এবং এই উপরের বাহুর সমান হচ্ছে নিচের বাহু। তাহলে এই বাহুর পরিমাপ কিন্তু আমাদের দেওয়া রয়েছে, দেখো কত, 4 সেন্টিমিটার দেওয়া রয়েছে। তাহলে এটি যদি 4 সেন্টিমিটার হয় ওর বিপরীত বাহু তো সমান, তাই না? তাহলে এটিও তো 4 সেন্টিমিটারই হবে, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এটিও হচ্ছে 4 সেন্টিমিটার, এটি 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার। আচ্ছা দেখো কত সহজ। এরপরে আমরা দেখতে পাচ্ছি দেখো এই নিচের রেখাটির বা নিচের বাহুটির কিন্তু পরিমাপ দেওয়া রয়েছে, তাই না? এটি হচ্ছে কত, আমাদের বলা হয়েছে 6 সেন্টিমিটার। তাহলে এটি যদি 6 সেন্টিমিটার হয় এর বিপরীত কি? এটি কিন্তু বিপরীত এবং বিপরীত বাহু সমান হয়, তাই না? ওর সমান কিন্তু ওর বিপরীত বাহু। তাহলে এটি যদি 6 সেন্টিমিটার হয় ও কত হবে? ও তো 6 সেন্টিমিটার হবে, তাই না? তাহলে আমরা এখানে লিখে দিলাম 6 সেন্টিমিটার। আচ্ছা তাহলে দেখো আমরা বিপরীত বাহু প্রত্যেকটি বাহুর পরিমাপ কিন্তু আমরা বের করে ফেললাম। এরপর যদি আমরা কোণগুলোকে লক্ষ্য করে দেখো এইখানে কিন্তু দেওয়া রয়েছে এই যে খ কোণ, এই খ কোণ হচ্ছে কত ডিগ্রি? 70 ডিগ্রি দেওয়া রয়েছে। আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণগুলো কিন্তু সমান হয়, অর্থাৎ ওর সমান এটি এবং ওর সমান কিন্তু এটি, এই দুটি কিন্তু বিপরীত কোণ, তাই না? তাহলে এটি যদি 70 ডিগ্রি হয় ও যেহেতু সমান তার মানে ও তো 70 ডিগ্রি হবে, তাই না? দেখো এটিও কিন্তু আমরা বুঝতে পারি 70 ডিগ্রি। আবার দেখো একই রকমভাবে এখন আমরা দেখতে পাচ্ছি এই কোণ এবং এই কোণ, এই দুটি কোণের পরিমাপ কিন্তু দেয়া নেই, তাই না? এখন আমাদের এই দুটি কোণ
বের করতে হবে। এটিও কিন্তু আমরা খুবই সহজেই আজকে বের করা শিখব। ঠিক আছে, আমরা সবসময় লক্ষ্য করব এই যে পাশাপাশি দুটি কোণ, দেখো এই একটি কোণ এই একটি কোণ, এই দুটি পাশাপাশি রয়েছে, আবার এটি এই দুটিও কিন্তু পাশাপাশি রয়েছে, তাই না? এখন পাশাপাশি যে কোনো দুটি কোণকে আমরা ধরবো। তোমরা চাইলে এই দুটি কোণকেও ধরতে পারো, আবার এই দুটি কোণকেও ধরতে পারো। ঠিক আছে, যেটিকেই ধরো, আমরা পাশাপাশি যদি এই দুটি কোণকে হিসেব করি তাহলে এই দুটি কোণ মিলে মোট হবে হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে মোট হবে হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এই দুটি মিলে যেহেতু মোট 180 ডিগ্রি, এখন 180-র মধ্যে এইখানে রয়েছে কত? এইখানে রয়েছে 70 ডিগ্রি, তাই না? তাহলে 180 থেকে যদি এই 70কে আমরা বিয়োগ করে দিই তাহলেই তো পেয়ে যাব যে এইখানে মোট কত ডিগ্রি হয়, তাই না? দেখো কত সহজ। তাহলে এই 180 থেকে যদি আমরা এই 70 ডিগ্রিকে বিয়োগ করে দিই, 70 ডিগ্রিকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আর কত থাকে? আমরা জানি 180 থেকে 70 চলে গেলে থাকে হচ্ছে 110 ডিগ্রি। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই কোণটি হচ্ছে 110 ডিগ্রি। এখন এটি যদি 110 ডিগ্রি হয়, ওর বিপরীত কোণটা এটি, তাই না? তাহলে এই কোণটি কত ডিগ্রি হবে? এটিও কিন্তু 110 ডিগ্রি হবে। এটি হচ্ছে 110 ডিগ্রি। দেখো আমরা প্রত্যেকটি কোণ এবং প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা নির্ণয় করে ফেললাম, তাই না? এখন যদি এইগুলোকে আমরা উত্তর দিই, দেখো আমাদের 1 নম্বরে বলা হয়েছে ক ঘ সমান ড্যাশ সেন্টিমিটার। ক ঘ মানে কি? দেখো এই হচ্ছে ক, এই যে কিন্তু ঘ, তাহলে ক এবং ঘ দ্বারা বোঝানো হয়েছে এই যে এই ক এবং ঘ এর মাঝখানে যে বাহুটা রয়েছে, তাই না? অর্থাৎ এই বাহু কত সেন্টিমিটার সেটি কিন্তু আমাদের বের করতে বলা হয়েছে। আমরা তো আগে থেকেই বের করে রেখেছি কত? 6 সেন্টিমিটার। তাহলে আমরা শুধু এখানে লিখলেই হবে 6 সেন্টিমিটার। দেখো কত সহজে হিসাব করে ফেললাম। এবারে 2 নম্বরে বলা হয়েছে গ ঘ। তাহলে গ ঘ সমান কত সেন্টিমিটার? গ ঘ বলতে কি বোঝায়? গ কোথায়? এই যে কিন্তু গ, এবং ঘ কোথায়? এই যে ঘ। তাহলে দেখো গ এবং ঘ, তাহলে এই দুটির মাঝখানে আমরা যে দাগটি দেখতে পাচ্ছি, যে বাহুটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কত সেন্টিমিটার? এটি হচ্ছে 4 সেন্টিমিটার। দেখো আমরা তো আগেই বের করেছি, তাহলে আমরা এখানে লিখে দেবো 4 সেন্টিমিটার। এরপরে 3 নম্বরে বলা হয়েছে, এই দেখো এখানে একটু আমরা যে চিহ্নটা দেখতে পাচ্ছি এখানে, বা যে প্রতীকটি দেখতে পাচ্ছি, এটিকে বলা হয় হচ্ছে কোণ। ঠিক আছে, এই প্রতীকটি যখনই তোমরা দেখবে তখন তোমরা বুঝে নেবে যে এটি হচ্ছে কোণ। তাহলে কোণ ঘ, তাহলে ঘ কোথায়? ঘ হচ্ছে এই যে ঘ, তাই না? তাহলে ঘয়ে কিন্তু একটি কোণ রয়েছে, তাই না? দেখো এই চিহ্নর দ্বারা কিন্তু আমাদের এই কোণটাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে কোণ ঘ, তার মানে এই কোণটাকে আমাদের বোঝানো হয়েছে। এই কোণ ঘ সমান ড্যাশ ডিগ্রি। তাহলে কত ডিগ্রি? দেখো আমরা তো বের করেছি 70 ডিগ্রি, তাই না? তাহলে আমরা এখানে লিখে দেবো 70। দেখো কত সহজ এবং কত মজার অঙ্কগুলো। এবারে 4-এ বলা হয়েছে, এই দেখো আবারও কিন্তু সেই কোণের চিহ্নটি আমরা দেখতে পাচ্ছি, কোণ, তাই না? কোণ ক সমান ড্যাশ ডিগ্রি। তাহলে কোণ ক কোথায়? এই যে কিন্তু ক। তাহলে এইখানে যে কোণটি আমরা দেখতে পাচ্ছি, এই কোণটি কত ডিগ্রি? 110 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখে দেবো 110 ডিগ্রি, তাই না? ডিগ্রি তো এখানে রয়েছে, আমরা শুধু লিখে দিলাম 110। আচ্ছা, তাহলে কিন্তু এগুলোকেও সমাধান করা হয়ে গেল। এবারে যদি আমরা আর একটু নিচে চলে যাই, দেখো এখানে 3 নম্বরে আমাদেরকে বলা হয়েছে নিচের চিত্রে চতুর্ভুজের কর্ণগুলো দেয়া আছে, চতুর্ভুজগুলো আঁকো এবং কোনটি কোন ধরনের চতুর্ভুজ তা লেখো। আচ্ছা, আমরা যদি এটিকে আবারও বোঝার চেষ্টা করি, আমাদের বলা হয়েছে নিচের চিত্রে চতুর্ভুজের কর্ণগুলো দেয়া রয়েছে। আচ্ছা দেখো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি চিত্রে দেখো 2টি করে কিন্তু কর্ণ দেয়া রয়েছে, তাই না? আমরা জানি কর্ণ কাকে বলে। একটি চতুর্ভুজের, দেখো আমরা ধরে নিই যে এটি একটি চতুর্ভুজ, এটি একটি চতুর্ভুজ। হ্যাঁ, এখন একটি চতুর্ভুজের এই যে কোণগুলো থাকে, এই যে দেখো এই একটি কোণ, এই একটি কোণ, তাই না? তাহলে এই কোণের এই মাথাকে বলা হয় হচ্ছে শীর্ষবিন্দু। ঠিক আছে, এই শীর্ষবিন্দু এবং এই শীর্ষবিন্দু যে রেখার মাধ্যমে মিল করা হয়, আবার এই শীর্ষবিন্দু এই দুটিকে যে রেখার মাধ্যমে মিল করা হয়, এই রেখাগুলোকে বলা হয় হচ্ছে কর্ণ। ঠিক আছে, তাহলে এই দেখো এখানে কিন্তু আমরা কি সবগুলো প্রশ্নে কিন্তু এক একটি করে কর্ণ দেখতে পাচ্ছি, তাই না? সরি, 2টি করে কিন্তু আমরা কর্ণ দেখতে পাচ্ছি। আচ্ছা, এই কথাটি বলা হয়েছে। এবারে বলা হয়েছে চতুর্ভুজগুলো আঁকো এবং কোনটি কোন ধরনের চতুর্ভুজ তা লেখো। তাহলে এই চতুর্ভুজগুলোকে কিন্তু আমাদের আঁকতে বলা হয়েছে প্রথমে। হ্যাঁ, তারপরে কোনটা কোন ধরনের চতুর্ভুজ সেটি কিন্তু আমাদের লিখতে বলা হয়েছে। আচ্ছা দেখো 1 নম্বর আমরা দেখতে পাচ্ছি এই যে কর্ণ দুটি আমরা দেখতে পাচ্ছি, আমরা কি করব? এই কর্ণের মাথাগুলোকে কিন্তু আমরা এক করে দেবো, তাই না? অর্থাৎ এই মাথার সাথে আমরা এই মাথাকে এক করে দেবো। আমরা কিন্তু স্কেল ব্যবহার করে এই কাজটি করব। ঠিক আছে, আচ্ছা দেখো এই দুটি মাথাকে কিন্তু আমরা এক করে দেবো। এই দেখো আমরা এক করে দিলাম। তারপরে একই রকমভাবে এই নিচের মাথা দুটিকে যদি আমরা এক করে দিই, দেখো এই নিচের মাথা দুটিকে যদি আমরা এক করে দিই, এই এক করে দিলাম। তারপর একই রকমভাবে আমরা যদি পাশের দুটিকে যদি এক করে দিই, দেখো
আমরা এই দুটিকেও এক করে দিলাম এবং একই রকমভাবে ডান বা পাশে যে দুটি দেখো এই দুটি পাশ রয়েছে, এই পাশটিকেও যদি আমরা মিল করে দিই, আমরা এটিকেও মিল করে দিলাম, তাই না? দেখো আমার কিন্তু এই নিচের রেখাটি একটু বাঁকা হয়েছে, তোমরা একটু সাবধানে যখন এটিকে অঙ্কন করবে একটু সাবধানে অঙ্কন করবে, ঠিক আছে? তাহলে এটি অঙ্কন করার পরে আমরা দেখতে পাচ্ছি এর এই যে বিপরীত বাহুগুলো, দেখো এটির বিপরীত বাহু এটি, ওর বিপরীত এটি, তাই না? তাহলে বিপরীত বাহুগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সমান, ওর সমান এটি এবং এর বিপরীত যেহেতু এটি, এই দুটি বাহু কিন্তু সমান, তাই না? বিপরীত বাহুগুলো সমান এবং আমরা দেখতে পাচ্ছি এর যে কোণগুলো তৈরি হয়েছে, তাই না? এই যে কোণ মানে যে কোণা তৈরি হয়েছে, প্রত্যেকটি কোণা কিন্তু একই সমান। তোমরা যদি পরিমাপ করে দেখো, হ্যাঁ, তোমরা কিন্তু দেখবে এখানে প্রত্যেকটি কোণা কিন্তু একই সমান, কেউ কারো চেয়ে ছোটো না কিংবা কেউ কারো চেয়ে বড় না। তাহলে আমরা এই চিত্র দ্বারা কি বুঝতে পারি, এটি কি ধরনের চতুর্ভুজ? আমাদের তো নিশ্চয়ই মনে আছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান হয় এবং প্রত্যেকটি কোণ কি হয়, প্রত্যেকটি কোণ এক সমকোণ হয়। এক সমকোণ মানে কি 90 ডিগ্রি। আমরা যদি এখানে পরিমাপ করি তাহলে কিন্তু আমরা দেখব যে এক সমকোণ মানে 90 ডিগ্রি করে রয়েছে। যখন চারপাশে সমান হবে তখন কিন্তু অটোমেটিক সেটি 90 ডিগ্রি করেই হবে, ঠিক আছে? তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান হয় এবং কোণগুলো 90 ডিগ্রি করে হয় সেই চতুর্ভুজকে কিন্তু বলা হয় আয়ত, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এটি হচ্ছে একটি আয়ত। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, আমরা 1 নাম্বার দিয়ে এটি এইভাবে করে পূরণ করব, তারপর লিখব এটি একটি আয়ত। আমরা লিখব এটি এটি আয়ত, এটি আয়ত, ঠিক আছে? দেখো কত সহজে আমরা এটিকে সমাধান করে ফেললাম। এবারে 2 নম্বরে আমাদেরকে বলা হয়েছে কি, দেখো 2 নম্বরে কিন্তু আমরা এইখানেও দুটি কর্ণ আমরা দেখতে পাচ্ছি। এখন এই কর্ণ দুটিকে যদি আমরা ব্যবহার করে একটু চতুর্ভুজ অঙ্কন করি, দেখো আমরা এই মাথাগুলোকে শুধু মিলিয়ে দেবো, তাই না? এই দেখো আমরা এই মাথার সাথে এই মাথাকে মিলিয়ে দিলাম, তারপরে উপরে যেহেতু মিলিয়েছে আমরা যদি এবার নিচে মিলাই, দেখো আমরা এই দুটি মাথাকে মিলিয়ে দিব, হ্যাঁ। একই রকমভাবে আমরা এবারে এই দুটি মাথাকে মিলিয়ে দিব, দেখো এই দুটি মাথাকে আমরা মিলিয়ে দিলাম এবং এরপরে ডান পাশে দুটি মাথাকে যদি আমরা মিলিয়ে দিই, দেখো আমরা এবারে এই দুটি মাথাকেও মিলিয়ে দিলাম, তাই না? এখন দেখো এখানে কিন্তু একটি চতুর্ভুজ হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি এই চতুর্ভুজটি কার মতো মনে হচ্ছে। আগে আমরা দেখব যে এই চতুর্ভুজের কি কি বৈশিষ্ট্য রয়েছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি দেখো এর উপরের বাহু নিচের বাহু এই দুটি বাহু কিন্তু সমান, মানে বিপরীত বাহু সমান। আবার এই বাহু এবং এই বাহু এই দুটি বাহুও কিন্তু সমান। তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এই চতুর্ভুজের এই বাহু এই দুটি মিলে হয় এক জোড়া, এটি এবং এটি এই দুটি মিলে হয় দুই জোড়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক জোড়া দুই জোড়া বাহু সমান এবং এর যে কোণগুলো আমরা দেখতে পাচ্ছি, দেখো এই কোণ এবং এই কোণ এই দুটি কোণ কিন্তু সমান। আবার এই কোণ এবং এই কোণ এই দুটি কোণ কিন্তু সমান। তাহলে আমরা এখানে আমরা পাচ্ছি হচ্ছে এই চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান এবং বিপরীত কোণগুলো সমান। তাহলে এটি হচ্ছে কিসের উদাহরণ? আমাদের তো নিশ্চয়ই মনে পড়েছে, তাই না? আমরা জানি যে চতুর্ভুজের দুই জোড়া বাহু সমান হয় এবং বিপরীত কোণগুলো সমান হয় তাকে কিন্তু বলা হয় সামান্তরিক, তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি এটি একটি সামান্তরিক। আমরা লিখব এটি এটি সামান্তরিক, তাই না? আমরা লিখব এটি সামান্তরিক, সামান্তরিক। আচ্ছা, এরপরে দেখো এখানে 3 নম্বরে কিন্তু আমাদের আরও একটি প্রশ্ন রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে দুটি আমরা কর্ণ দেখতে পাচ্ছি, এই কর্ণগুলোকে মিলিয়ে যদি আমরা একটি চতুর্ভুজ প্রথমে অঙ্কন করি, দেখো আমরা প্রথমে দেখো এই দুটি কর্ণকে যদি মিল করে দিই, দেখো এই দুটি কর্ণকে যদি আমরা মিল করে দিই, এই দুটি মাথাকে যদি আমরা মিল করে দিই, এটিকে মিল করে দিলাম। তারপর একই রকমভাবে যদি এই মাথা দুটিকে আমরা মিল করে দিই, আমরা আগে পরে মিল করলে কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমাদের এই চারটি মাথাকে মিল করতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। এটিকে যদি আমরা মিল করে দিই, তারপরে নিচে যদি আমরা এই দুটিকে যদি মিল করে দিই, দেখো এই দুটিকে যদি আমরা মিল করে দিই, এরপরে আমরা যদি এই দুটিকে মিল করে দিই, দেখো আমরা যদি এই দুটিকে মিল করে দিই, এবারে দেখো আমাদের কিন্তু এখানে একটি চতুর্ভুজ হয়ে গেল, তাই না? আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে একটি চতুর্ভুজ আমাদের হয়ে গেছে। এখন এই চতুর্ভুজের আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এই চতুর্ভুজের এই বাহু এই বাহু এই বাহু এই বাহু এই প্রত্যেকটি বাহু কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমান, অর্থাৎ কেউ ছোট নয় আবার কেউ কিন্তু বড় নয়, তাই না? তার মানে প্রত্যেকটি বাহু কিন্তু সমান, কিন্তু এই বিপরীত কোণগুলো সমান, তবে চারটি কোণ কিন্তু এক সমান নয়, তাই না? শুধুমাত্র দেখতে পাচ্ছি প্রত্যেকটি বাহু সমান এবং বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এই কোণ এবং এই কোণ, ওর বিপরীত হচ্ছে এটি এবং ওর বিপরীত এটি, তাই না? এই বিপরীত কোণগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমান এবং চারটি বাহু সমান। তাহলে এটি কিসের উদাহরণ? আমরা কিন্তু জানি যে চতুর্ভুজের চারটি বাহু সমান তাকে বলা হয় হচ্ছে কি, তাকে কিন্তু বলা হয় রম্বস।
তাই না? তার মানে কিন্তু আমরা বুঝতে পারি যে এটি একটি রম্বস। তবে এর যদি 4টি কোণ সমকোণ হতো, মানে 4টি কোণ যদি সমান হতো, হ্যাঁ, আবার যদি 4টি বাহু সমান হতো, তাহলে কিন্তু এটি হয়ে যেত একটি কি, এটি একটি বর্গ হয়ে যেত। কিন্তু যেহেতু 4টি কোণ সমকোণ নেই, যার কারণে কিন্তু এটি শুধুমাত্র রম্বস। ঠিক আছে, আশা করি সকলে তোমরা এটি খুবই সহজেই বুঝতে পেরেছো। আমরা লিখতে পারি হচ্ছে এটি রম্বস, এটি রম্বস। আচ্ছা, এরপরে দেখো যদি আমরা আরেকটু নিচে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে বলা হয়েছে ডান পাশের 2টি আয়ত দ্বারা অঙ্কিত একটি চিত্র দেয়া আছে, ঘ ও ম বাহুর উপর অঙ্কিত লম্বগুলো শনাক্ত করো। আচ্ছা, আমরা যদি এই প্রশ্নটিকে আবারও বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে ডান পাশে 2টি আয়ত দ্বারা অঙ্কিত একটি চিত্র দেয়া আছে। আচ্ছা দেখো, আমরা দেখতে পাচ্ছি 2টি আয়ত কি এখানে রয়েছে। দেখো এই যে হচ্ছে একটি আয়ত, এই দেখো এই কালারের, এই যে কালারটি আমরা দেখতে পাচ্ছি, এই কালারের একটি আয়ত আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং এর নিচে কিন্তু অন্যরকম কালারের আরও একটি আয়ত দেখতে পাচ্ছি, তাই না? অর্থাৎ এই 2টি আয়তকে ব্যবহার করে একটি চিত্র কিন্তু এখানে তৈরি করা হয়েছে। আচ্ছা, এবারে বলা হয়েছে, এবং দেখো আমরা দেখতে পাচ্ছি এখানের প্রত্যেকটি জায়গায় কিন্তু নামকরণ করা হয়েছে, তাই না? অর্থাৎ এই যে আমরা যে রেখাটি দেখতে পাচ্ছি, এই রেখার এই মাথার নাম করা হয়েছে ক, এই মাথার নাম করা হয়েছে জ, তারপরে এইখানে বলা হয়েছে খ, গ, ঘ, চ, তাই না? এরকম কিন্তু বিভিন্ন নামকরণ করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, তাই না? এবারে বলা হয়েছে ঘ উম বাহুর উপর অঙ্কিত লম্বগুলো শনাক্ত করো। আচ্ছা, ঘ উম বাহু কোথায়? এই দেখো আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে ঘ এবং এই হচ্ছে উম। তাহলে ঘ এবং উম এই যে বাহু, হ্যাঁ, এই যে বাহুটা আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে দাগটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে বাহু। তাহলে এই বাহুর উপর অঙ্কিত লম্বগুলো শনাক্ত করতে বলা হয়েছে। এই দেখো লম্বগুলো শনাক্ত করতে বলা হয়েছে, তাই না? তাহলে লম্ব দ্বারা আমরা কি বুঝতে পারি? লম্ব দ্বারা আমরা সবসময় বুঝতে পারি হচ্ছে এরকম খাড়া যে দাগগুলো থাকে, ঠিক আছে, একদম সোজা যে দাগগুলো থাকে উপরে নিচে, সেটিকেই বলা হয় কিন্তু লম্ব। এটি যদি আমরা সহজভাবে বলি তাহলে এইভাবে করে আমরা বলতে পারি, ঠিক আছে? যেমন দেখো এই যে ঘ উম, এই যে রেখাটি, এর উপরে দেখো এই যে উপরের দিকে কিন্তু একটি খাড়া দাগ রয়েছে, এবং ওর উপরের দিকেও কিন্তু এই যে একটি খাড়া দাগ রয়েছে, তাই না? তাহলে এই দুটি দাগকেই বা এই দুটি রেখাকেই কিন্তু বলা হয়, কি বলা হয়, বা এই দুটি বাহুকেই কিন্তু বলা হয় লম্ব। ঠিক আছে, তাহলে এই যে বাহুটি আমরা দেখতে পাচ্ছি, দেখো এই ঘয়ের উপরে যে লম্বটি তৈরি হয়েছে, এটি হচ্ছে এই লম্বটির নাম, এই বাহুটির নাম কি? এই বাহুটির নাম হচ্ছে ঘ বাহু, তাই না? গ এবং ঘ, দেখো এই বাহুর নাম হয়েছে গ এবং ঘ। আবার এই উমর উপরে যে লম্বটি তৈরি হয়েছে, দেখো এটির নাম কি? এটি হচ্ছে চ এবং উমু, অর্থাৎ চ উমু বলতে পারি, অথবা আমরা কিন্তু বলতে পারি উমো চ, তাই না? তাহলে এই যে দুটি লম্ব এখানে তৈরি হয়েছে, হ্যাঁ, এই দুটিকে কিন্তু আমাদের এবারে লিখতে হবে। তাহলে আমরা চারপাশের 4 নাম্বার দিয়ে আমরা কি লিখতে পারি? আমরা কিন্তু 4 নাম্বার দিয়ে লিখব ঘ এবং উম বাহুর উপর অঙ্কিত লম্বগুলো হলো, এই কথাটি লিখবো যে ঘ উম বাহুর উপর অঙ্কিত লম্বগুলো হলো লেখার পরে আমরা কি লিখব? আমরা লিখব হচ্ছে গ ঘ, আমরা লিখব হচ্ছে গ ঘ, গ ঘ এবং উম চ, আমরা লিখব উম চ। দেখো এই যে দুটি লম্ব তৈরি হয়েছে, আমরা কিন্তু এই দুটি লম্বকে এখানে লিখে দিলাম। আমরা লিখলাম হচ্ছে ঘ উম বাহুর উপর অঙ্কিত লম্বগুলো হলো গ ঘ এবং উম চ। আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।